শরৎপুর রাজ্যে আজকে খুশির হাওয়া বইছে। রাজ্যের অধিবাসীদের আনন্দের ঠিকানা নেই, কারণ প্রথমবার তাদেরই মধ্যে থেকে একজন সাধারণ নাগরিক মহারাজ হতে চলেছে। মহারাজ শুভ্রকুমার তার জামাই বিজুকে আজকে মহারাজের পদে অভিষিক্ত করতে চলেছে। তাই রাজ্যে বিশাল অনুষ্ঠান হচ্ছে। তার মানে একজন যোগ্য রাজার যেই গুণগুলো দরকার, সততা, সাহসিকতা, বিচক্ষণতা আর সবচেয়ে বড় দেশপ্রেম, আর বিজুর মধ্যে এই সব গুণই বর্তমান। বিজু 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 উন্মাদ হয়ে গেছেন আপনি। আপনার যা ইচ্ছে আপনি তাই করুন, কিন্তু আমি বিজুকে না কখনো মুক্তার স্বামী মানতে পারবো আর না রাজা। এর কিছু পরেই রাজজ্যোতিষীর উপদেশ মতো শুভক্ষণ দেখে বিজুর রাজ্যাভিষেক সম্পন্ন হয়। শঙ্খ উলুধ্বনিতে পরিপূর্ণ হয়ে ওঠে রাজপ্রাসাদ। বিজুকে রাজমুকুট আর রাজপোশাকে দেখে মুক্তমালার চোখে আনন্দাশ্রু এসে যায়। মহারাজ, আমায় আপনি আশীর্বাদ করুন। আপনার দেওয়া এত সম্মান আর গৌরব যেন আমি রক্ষা করতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে রয়েছে। মনে রেখো, এই রাজমুকুট আর সিংহাসন দেখতে যতটাই সুন্দর ততটাই কণ্টকিত। আপনি আর মুক্তার মতো পথপ্রদর্শক থাকলে আমি নিশ্চিত সমস্ত বাধা অতিক্রম করতে পারবো। আমি সব সময় তোমার পাশে আছি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। মহারাজ, আপনার রাজ্যাভিষেক হতেই মহারাজ শুভ্রকুমার দেশ ভ্রমণে বেরিয়ে গেছেন। তার বক্তব্য, এবার তিনি অবসর উপভোগ করতে চান। তা বেশ তো, এতদিন কেবল দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজের শখ আহ্লাদ সব ভুলেছিলেন। এখন তার এই অবসর যাপন খুবই প্রয়োজন। মহারাজ, এই ব্যক্তি আপনার সঙ্গে দেখা করার জন্য সেই সকাল থেকে অপেক্ষা করছিল। এর নাকি বিশেষ ক্ষমতা রয়েছে। প্রণাম মহারাজ, আমি সুকণ্ঠ। আমি ভিনদেশী, বহু দেশ ঘুরে আমি এই রাজ্যে এসেছি মহারাজ। খুব ভালো। তা কি বিশেষ ক্ষমতা আছে তোমার, যার জন্য তুমি আমার সাথে দেখা করতে চাও? মহারাজ, আমি বিশেষ শব্দ বা শিসের মাধ্যমে ঘোড়া, হাতি বা অন্যান্য পশুর সাথে কথা বলতে পারি, আর ওরাও সহজেই আমার ভাষা বুঝতে পারে। কি? সে আবার হয় নাকি? চলো তো দেখি ঘোড়াশালে, দেখি তোমার আশ্চর্য ক্ষমতা। বাহ, চমৎকার! দারুণ, অভূতপূর্ব, সত্যি অনবদ্য তোমার প্রতিভা। কিন্তু তোমার এই ক্ষমতা আমার কি কাজে লাগবে? মহারাজ, আমি যেই সুর বা শিসের মাধ্যমে প্রাণীদের সাথে কথা বলি বা তাদের আদেশ দিই, সেটা কারো পক্ষে বোঝা সম্ভব নয় মহারাজ। আর যুদ্ধের সময় এটাই সবচেয়ে বড় উপযোগী হয়। তার মানে তুমি বলছো যে যুদ্ধের সময় এই শীষ বা সুরের মাধ্যমে পশুদের নির্দেশ দিলে তারা সেটা পালন করবে, কিন্তু শত্রুপক্ষ টের পাবে না? একদমই তাই মহারাজ। বাহ, চমৎকার! আজ থেকে তুমি আমার অধীনেই থাকবে, আর এই ঘোড়াশালের দায়িত্ব আমি তোমায় দিলাম। এ কি, এই গভীর জঙ্গলে মানুষের গলার স্বর পাচ্ছি,
যতদূর জানি এই গভীর জঙ্গলে কাঠুরেরাও খুব একটা প্রবেশ করে না। দেখি তো। বিষ্টু, এবারও বোধহয় ভুল হয়ে গেল। এই জঙ্গলও সেই জঙ্গল নয় রে। না না না, আমার হিসাব ভুল হতে পারে না। আশেপাশের 4টে রাজ্যের মধ্যস্থলে এই জঙ্গলটাই পড়ছে, আর আর মানচিত্র তো তাই বলছে। দূর দূর, প্রতিবার তুই এই একই কথাই বলিস। এই করে করে জীবন যৌবন সব জলাঞ্জলি দিলাম। আহ, তুই বড়ই অধীর। আমি তোকে বলছি এই সেই জঙ্গল। যদি সেই জিনিস থেকে থাকে তবে এখানেই আছে, নইলে কোথাও নেই। এদেরকে তো আগে দেখেছি বলে মনে হয় না, আর এদের কথাবার্তাও বেশ সন্দেহজনক। এরা গুপ্তচর নয় তো? এই যে, তোমরা কারা আর কোথা থেকে এসেছো? আমরা আমরা ঘুরতে এসেছি। কি ঘুরতে এসেছো? তাও এই জঙ্গলের মধ্যে? এটা কি মশকরা হচ্ছে? হ্যাঁ, এই তোমরা গুপ্তচর নও তো? গুপ্তচর? বাবা, না 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 না, বিশ্বাস করুন বিশ্বাস করুন, আমরা আমরা এখানে কেবলমাত্র উড়ন্ত। আমরা এই রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরতে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। হ্যাঁ, আছে তো আছে তো। আর তার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হলো রাজ কারাগার। আর তোমাদের এখন সেখানেই ভ্রমণ করাতে নিয়ে যাচ্ছি, চলো। দোহাই দোহাই আপনার, আমরা কিছু করিনি, আমাদের বিশ্বাস করুন বিশ্বাস করুন, আমাদের যেতে দিন। চাপ! ভিন রাজ্য থেকে এসে এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে সন্দেহজনক কথাবার্তা বলছো, আর তোমাদের ছেড়ে দেব? কখনো নয়। চলো চলো আমার সাথে রাজার কাছে। কেষ্টু আর বিষ্টুকে নিয়ে সুকণ্ঠ রাজদরবারে মহারাজের সামনে হাজির করল। সমস্ত বর্ণনা শুনে মহারাজ বিজু অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। সত্যি করে বলো, কে তোমরা আর কোন রাজ্যের রাজার আদেশে এই রাজ্যে এসে খবর সংগ্রহ করছিলে? হ্যাঁ, উত্তর দাও। মনে রেখো, মিথ্যে কথা বললে কিন্তু মৃত্যু অনিবার্য। মহারাজ মহারাজ, বিশ্বাস করুন, আমরা গুপ্তচর নই। আমরা আমরা শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলাম। ভ্রমণের উদ্দেশ্যে এসে জঙ্গলের মধ্যে ঘাপটি মেরে বসেছিলে? সুকণ্ঠ, তুমি বলো ওরা কি বিষয়ে কথা বলছিল? মহারানী, ওরা দুজনে একটা মানচিত্র নিয়ে কিছু জিনিসের সন্ধান করছিল, আর বলছিল সেই জিনিস থাকলে এই অঞ্চলের মধ্যেই রয়েছে। মহারাজ, এইরকম কিচ্ছু ঘটেনি। আমরা অতি সাধারণ কিছু জিনিস নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, তার মানে তোমরা সত্যিটা বলবে না, তাই তো? সৈন্যরা, কে কোথায় আছো? এদের দুজনকে গুপ্তচর সন্দেহে শুলে চড়ানোর ব্যবস্থা করো। না না না, দোহাই দোহাই মহারাজ, দোহাই। আমি আমি সব বলছি, আমি সব বলছি। আমরা আমরা দুজনে এখানে ওই আলাদিনের জাদুই উড়ন্ত মাদুরের সন্ধানে এসেছিলাম। জাদুই মাদুর? বলছো কি? আলাদিনের জাদুই মাদুর, যেটার সাহায্যে যেখানে ইচ্ছে উড়ে বেড়ানো যায়, সেটা সেটা সত্যিই আছে? হ্যাঁ হ্যাঁ মহারানী, হ্যাঁ। বহু বছর ধরে অনেক পুঁথি পুস্তক ঘেটে শেষে এক আরবি পুস্তক থেকে আমরা জেনেছি সেই জাদুই মাদুর সত্যি আছে, আর সেটা এই অঞ্চলের মধ্যেই। তোমরা সেটার সন্ধানে এসেছো এই রাজ্যে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ।
গত 5 বছর ধরে আমরা বিভিন্ন রাজ্যে ঘুরেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। কিন্তু এখন এই রাজ্যে এসে দেখেছি যে মানচিত্র অনুযায়ী সেটি এই অঞ্চলের মধ্যেই রয়েছে। এও কি সম্ভব? আরব্য উপন্যাসের মতো কাল্পনিক জিনিস বাস্তবেও হতে পারে? যদি সেটা সত্যি হয় তবে তো সেটা খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, বের করতেই হবে। শরৎপুর রাজ্যে আগন্তুক 2 ব্যক্তির কথা শুনে রাজসভার সকলের রাতের ঘুম উড়ে গেল। সকলেই তাদের কথা শুনে বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে ভেসে আছে যেন। মুক্তমালা আর বিজু তখন নিজেদের কক্ষে বসেছিল। মুক্তমালা অন্যমনস্ক হয়ে বলল, আচ্ছা, তোমার কি মনে হয় ওই ওই লোক দুটো সত্যি কথা বলছে? জানি না মুক্তা, সত্যি জানি না। কল্পনা যদি বাস্তবে রূপান্তরিত হয় তখন সেটা বোধ বুদ্ধির বাইরে হয়ে যায়। না, তুমি তুমি ভাবো একবার, যদি যদি সত্যি ওই ওই জাদুই মাদুর পাওয়া যায় তবে তবে কি চমৎকার হবে বলো? হ্যাঁ, সে আর বলতে। তুমি ভাবো ওই মাদুর পেলে কত ভালো হবে। আমরা দুজনে দেশ বিদেশে ঘুরতে যেতে পারবো, কত মজা হবে বলো না? তুমিও না, তুমি ঘোরার কথা ভাবছো, আর আমি ভাবছি এই মাদুর পেলে রাজকার্যে কত সুবিধা হবে, যুদ্ধের সময় কত উপকার হবে। হ্যাঁ, সে একদম ঠিক বলেছ। কিন্তু কিন্তু যদি সত্যি ওই মাদুর থেকে থাকে তবে সেটা পেলে ওরা দুজন কি আদৌ সেটা দিতে চাইবে? সেটাই তো সুনিশ্চিত করতে হবে মুক্তা। আমি কালই ওদের সাথে কথা বলবো। দেখো, তোমরা দুজন যে জাদুই মাদুরের কথা বলছো, সেই মাদুরের সন্ধানে যাবার জন্যে আমার লোকেরা তোমাদের সাহায্য করবে। এ তো খুব ভালো উদ্যোগ মহারাজ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তবে একটি বিষয়ে আমি খোলাখুলি তোমাদের সাথে কথা বলে নিতে চাই। হ্যাঁ, বলুন মহারাজ। দেখো, তোমাদের কথা মতো ওই জাদুই মাদুর যদি সত্যিই থেকে থাকে তবে আমার লোকেরা সেটা খুঁজতে তোমাদের সব রকম সাহায্য করবে, ঘোড়া সৈন্য সব রকমভাবে। কিন্তু কি মহারাজ? কিন্তু ওই মাদুর খুঁজে পাওয়া গেলে সেটা কিন্তু হবে এই রাজ্যের সম্পত্তি, আর তোমাদের তাতে কোনো অধিকার থাকবে না। কিন্তু আমি এই কথা দিচ্ছি, তার বদলে তোমাদের দুজনকে আমি এত ধনরত্ন দেব যে তোমরা এই জন্মে শেষ করতে পারবে না। কিন্তু হ্যাঁ, রাজি, আমরা রাজি মহারাজ। আমরা সব রকম ভাবে আপনাদের সাহায্য করব। উত্তম, অতি উত্তম। সুকণ্ঠ, তুমি ওদের সাথে যাবে, যা সাহায্য লাগবে সব পাবে। মহারাজ বিজুর কথা মতো পরদিন থেকেই সুকণ্ঠ কেষ্ট আর বিষ্টুকে নিয়ে যাত্রা শুরু করলো। মানচিত্র অনুযায়ী রাজ্যের পশ্চিম প্রান্ত থেকে সন্ধান শুরু হলো। ছোট গুহা, বড় গুহা, নদীর প্রান্তের সমস্ত অঞ্চল একে একে খোঁজা হলো। এইভাবে প্রায় 1টা মাস কেটে গেল। আমরা পথে ঘাটে ঘুরছি, কিন্তু সেই মাদুর এখনো সেই দূরেই রয়ে গেল। সেটাই তো ভাবছি দাদা,
আমরা 5 বছর ধরে এর সন্ধান করে চলেছি। এইবার ভেবেছিলাম হয়তো তার শেষ হবে, কিন্তু না, আরবি উপন্যাস কখনো মিথ্যে বলে না। ওই জাদুই মাদুর আছে, আর এই অঞ্চলেই আছে। দরকার শুধু সেই সঠিক জায়গাটা খুঁজে বের করার। কিন্তু সেই সঠিক জায়গা কোনটা বিষ্টু? আজ 1 মাস ধরে আমরা মোটামুটি এই অঞ্চলের সব স্থান তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু তার ফল শূন্য। তার মানে এত দিনের এত পরিশ্রম সব কি বৃথা, সব কি পণ্ডশ্রম? হ্যাঁ, আর এখন তো মহারাজও সমস্ত আশা ছেড়ে দিতে শুরু করেছেন। তিনিও ভাবছেন কল্পনা কখনো বাস্তবে হয় না। হয় দাদা, হয়। ওই জাদুই মাদুর কল্পনা নয়, বাস্তব। আর আমার বেঁচে থাকার উদ্দেশ্য ওইটাই। এইভাবে কেটে গেল আরো 1 মাস। বিষ্টু বাদে সকলেই তখন আশা ছেড়ে দিয়েছে। সেদিন সকলে মিলে পৌঁছলো জঙ্গলের শেষ প্রান্তে একটা নির্জন স্থানে। চারিদিক নিস্তব্ধ সেখানে। হ্যাঁ, এই অঞ্চলের সব স্থানই তো দেখা হলো, আর এটাই বা বাকি থাকে কেন? এমনিতেই মহারাজ আদেশ দিয়েছেন, আর দিন 2-1-এর মধ্যে এই কাজ বন্ধ করতে হবে। আর চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। সর্বনাশ! এ যে সাপের কামড়! কেষ্ট, বিষ্টু, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো! একে নিয়ে এক্ষুনি রাজপ্রাসাদে ফিরতে হবে, এক্ষুনি! সুকণ্ঠের ডাকে কিন্তু কেষ্ট বিষ্টু কেউ সাড়া দিল না। উল্টে বিষ্টুর মুখ থেকে এমন একটি শব্দ বেরোলো, যেটা শুনে সুকণ্ঠ বিরক্ত হয়ে পিছনে তাকাতেই দেখল বিষ্টু গাছপালা সরিয়ে গিয়ে দাঁড়িয়েছে এক বিশাল গুহার সামনে। এই তো সেই গুহা। হ্যাঁ, এটাই তো এত বছর ধরে যেটার কথা শয়নে স্বপনে ভেবেছি, সেই গুহা পেয়েছি, আমি পেয়েছি। একটা মানুষ এখানে মরতে বসেছে, আর তোমরা? আরে তাড়াতাড়ি এদিকে এসো, দেরি হলে আর বাঁচানো যাবে না। সেইটাই তো দরকার। এইরকম বড় বড় কর্মকাণ্ডে 1-1টা প্রাণ বলি দিতে হয়। দেখলেন না, এই সৈন্যের সাপে কামড়ানো মাত্রই আমরা এই গুহার সন্ধান পেলাম। হ্যাঁ, ছি 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 ছি, তোমরা কি মানুষ? ছি! বাকি সৈন্যরা জঙ্গলের বাইরে আছে বলে, নইলে ওদের সাহায্য নিয়েই আমি একে নিয়ে যেতাম। হুজুর, আমি ঠিক আছি। আপনি ওদের সাথে ভেতরে যান হুজুর, যান, দেরি করবেন না। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি। সৈন্যের কথা শুনে আশ্বস্ত হয়ে সুকণ্ঠ মনে এক রাশ দ্বিধা আর দ্বন্দ্ব নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলো। এতদিন এই অঞ্চলে রয়েছে, কিন্তু এই গুহা কখনো দেখেনি সে। ঘন অন্ধকারে ঢাকা গুহার সমস্ত দেওয়াল, শ্যাওলা স্যাঁতস্যাঁতে গন্ধে ভরে রয়েছে চারদিক। এই তো সেই গুহা দাদা, এই সেই গুহা যার সন্ধানে আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি। এই তো সেই গুহা। কি এতদিন ধরে এখানে রয়েছি, এই গুহা দেখা তো দূর, এর সম্পর্কে শুনিনি কখনো। কিন্তু এটা কি করে সম্ভব? বলেছিলাম না, সব সম্ভব। এইবার গুহার মাঝখান অবধি যেতে হবে আমাদের।
এইরকম একটা থাম কোথা থেকে এলো? এ তো প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়। হ্যাঁ, দেখে তো মনে হয় যে এটা প্রাচীনকালে কেউ তৈরি করেছিল, কিন্তু এরকম কিছুর কথা তো মানচিত্রে উল্লেখ নেই। এই রকমটা তো হবার কথা ছিল না। তবে কি এই গুহা সেই গুহা নয়? হে ভগবান, আমার আমার সেই বিফলতা, আমার এত দূর এসে এই তো এই তো এই তো সেই মাদুর, এই তো সেই মাদুর, হ্যাঁ এই সেই মাদুর। বিষ্টু, বিষ্টু, দেখ দেখ, এই সেই মাদুর। ভাগ্যিস ভাগ্যিস সুকণ্ঠ দাদা বুঝেছিল, নইলে। এ কি আমাদের সাথে তো একজন সৈন্য ছিল না? এরা কোথা থেকে গুহার মধ্যে ঢুকলো? বিষ্টুর কথা শুনে সুকণ্ঠ আর কেষ্ট চমকে উঠে পেছনে ঘুরে তাকাতেই অবাক হয়ে দেখে সেখানে তো কেউ নেই। তবে যে বিষ্টু বলল চকিতে কিছু একটা মাথায় আসতে সুকণ্ঠ তৎক্ষণাৎ পিছনে ফিরতে দেখলো ওই মাদুরে চড়ে বসেছে বিষ্টু। ভেলকির মতো নিমেষে শূন্যে উঠল ওই মাদুর। সুকণ্ঠ কিছু বলার আগেই বিষ্টু বলল, এই মাদুর আমার, আমার, এটা কাউকে দেব না আমি, কাউকে না। কি বিষ্টু, বিষ্টু এটা কি করলো? ওকে এত দিন ধরে চিনি, ও যে এত বড় বেঈমান আগে কখনো বুঝতে পারিনি। এসব কথা পরে হবে, আগে শিগগিরই চলো, ও এখনো বেশি দূর যায়নি। বিষ্টু, বিষ্টু, দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। তুমি খুব বড় ভুল করছো বিষ্টু, এখনো সময় আছে, ফিরে এসো। এইসব ভয় অন্য কাউকে দেখিও দাদা, আমায় দেখিয়ে লাভ নেই। কি ভেবেছিলে? হ্যাঁ, কি ভেবেছিলে সামান্য কিছু সম্পদের বদলে আমার মাদুরটা হাতিয়ে নেবে? হ্যাঁ বিষ্টু, বিষ্টু, তুই আমার এত দিনের সাথী, এত দিনের বন্ধু, তুই আমার, তুই তুই আমাকেও ঠকালি, আমাকেও সঙ্গে নিলি না। লাভের জায়গায় কোনো বন্ধু আত্মীয় হয় না ভাই। এই মাদুর আমার, শুধুমাত্র আমার, এর ভাগ কাউকে দেব না। হ্যাঁ, কাউকে না। তুমি অন্যায় করছো, এর ফল ভালো হবে না বিষ্টু, পালিয়ে কোনো লাভ নেই। তোমায় যেখান থেকে হোক আমি খুঁজে বার করব। তাই নাকি? তবে তাই করো, আমায় খুঁজতে একটা কেন 7 জন্ম কেটে যাবে তোমার। চললাম, যদি কখনো সন্ধান পাও দেখা হবে। শয়তান, বজ্জাত, বেঈমান, এতদিনের বন্ধুত্বের এই মর্যাদা দিল বিষ্টু। উফ, এবার মহারাজকে আমি কি মুখ দেখাবো? কত ভরসা করে মহারাজ আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু আমি, ছি 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 ছি, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমার। মহারাজ, মহারাজ, যা হয়েছে তার সমস্ত দায় আমার মহারাজ। আমি ঘূর্ণাক্ষরেও বুঝতে পারিনি যে বিষ্টু এতদিন ধরে আমাদের সাথে ছিল, সে আজ এরকম করবে। না সুকণ্ঠ, এটা তোমার দোষ নয়। কেষ্ট এতদিন ধরে বিষ্টুর সাথে থেকেছে, যখন সেও কেষ্টর সাথে বেইমানি করতে পারে,
না মহারাজ, না, এই দায় থেকে আমি এড়িয়ে যেতে পারি না মহারাজ। আমার বোঝা উচিত ছিল বিষ্টুর মতলব। দোষ আমারও আছে সুকণ্ঠ। কখনো কখনো আমারও ওর ব্যবহারে কিছু খটকা লেগেছিল, কিন্তু আমি গ্রাহ্য করিনি। কিন্তু এখন প্রশ্ন, বিষ্টু এরকম কেন করলো? মহারাজ, মহারাজ, আমি জানি বিষ্টু অত্যন্ত লোভী এক মানুষ, সবচেয়ে ক্ষমতাশালী আর বিত্তবান মানুষ হওয়ার স্বপ্ন ওর। আর তার জন্য ও যা খুশি তাই করতে পারে। তার মানে তুমি বলছো ওই মাদুর নিয়ে ও লুটপাট করবে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ, বিভিন্ন রাজ্যের কোষাগারের নকশা আছে ওর কাছে। আর এই রাজ্যেও এতদিন থেকে এই রাজ্যের কোষাগার, রাজপ্রাসাদের গোপন স্থান সব কিছু জেনে গেছে। কি বলছো কি কেষ্ট? এ তো ভীষণ চিন্তার বিষয়। ওই মাদুর নিয়ে ও এইসব অসৎ কাজ করবে? ছি ছি। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, এই রাজ্যের শত্রুকে আমি আপনার চরণে এনে ফেলবো। না হলে আমি এই মুখ আর আপনাকে দেখাবো না মহারাজ। সেদিনের পরে কেটে গেছে বেশ কয়েকদিন। রাজ্যের অভ্যন্তরে তখন আবহাওয়া বেশ চাপা। মহারাজ বিজুসহ সকলেই বেশ উদ্বিগ্ন। সারা রাজ্যে নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সুকণ্ঠের কিন্তু রাতের ঘুম নেই। বিষ্টুর খোঁজে সে সবসময় তৎপর। সেই সময়ে অন্য এক রাজ্য কুমারপুরে এক ঘটনা ঘটল। সারা রাজপ্রাসাদ ঘুমিয়ে আচ্ছন্ন। এই তো সেরা সুযোগ। বোতলের এই তরল তালাতে ঢালতেই সেটা গলে যাবে, আর আমি সহজে ঢুকে যাব। বোতলের তরল তালার মধ্যে ঢালতেই সেটি চোখের নিমেষে গলে খুলে গেল, আর খুব সন্তর্পণে বিষ্টু কোষাগারের মধ্যে ঢুকে গেল। আর ভেতরে ঢুকতেই তার চোখ ঝলসে গেল। সোনা, হিরে, জহরত, মণি, মানিক কি নেই সেখানে। বিষ্টুর চোখ লোভে জ্বলতে থাকলো। আমার এইসব শুধু আমার। এই জন্যেই তো এতদিন অপেক্ষা করেছি। এই মাদুর আমার সব স্বপ্ন পূরণ করবে। হ্যাঁ হ্যাঁ। আমার এই সব আমার। সব নিয়ে যাব আমি, সব নিয়ে যাব, সব নিয়ে যাব, সব। কে ওখানে? কে? চোর! কোষাগারে চোর ঢুকেছে। কে কোথায় আছো? চোর! সৈন্যকে দেখে প্রথমে বিষ্টু একটু ঘাবড়ে গেল, নিমেষেই নিজেকে সামলে নেয় আর পরিকল্পনা মতোই নিজের জাদুই মাদুরে চড়ে বসে। সঙ্গে সঙ্গে বিশাল থলিটাও নিয়ে নেয়, যার মধ্যে তখন ভর্তি চুরির জিনিস। বিষ্টু উঠে বসতেই মাদুর সকলের চোখের সামনে শো করে উঠতে শুরু করে, আর মহলের দরজা দিয়ে বেরিয়ে কোথায় যেন উধাও হয়ে যায়। এই পালালো! ধরো! পালালো! এই পালালো! ধরো! পাবে না, কেউ আমার নাগাল পাবে না। সারা দেশের সব সম্পদ এইভাবে আমার দখলে হবে। হ্যাঁ, আমার দখলে। হ্যাঁ। কিছুদিনের মধ্যেই বিষ্টুর কুকীর্তির খবর সারা দেশে রটে গেল। একজন ব্যক্তি একটি উড়ন্ত মাদুরে করে এসে রাজ্যের কোষাগার লুণ্ঠন করছে। কিন্তু কেউ তার নাগাল পাচ্ছেন না। খবর এসে পৌঁছলো শরৎপুরে।
কানে এই খবর আসতেই তিনি মুক্তমালার কক্ষে গিয়ে বললেন, কিছুদিনের জন্য মহারাজ রাজ্যে নেই, তার মধ্যে এত বড় অঘটন ঘটিয়ে দিল বিজু। মা, এটা বিজুর কি দোষ? ও কি করবে? ও কি করবে কেন? ও না মহারাজ। রাজ্যের ভালো কিছু হলে সেটার প্রশংসা যেমন কুড়িয়েছে, সেরকম খারাপের দায়ও ওরই। কিন্তু মা, তুমি বুঝতে পারছো না। বুঝতে আমি না, তুই পারছিস না, আর না তোর বাবা পেরেছিল। কোনো সাধারণ বেদিনীর ছেলে তার রাজকার্য হয় না। কই, এতদিন মহারাজ এই রাজ্য সামলেছেন, এরকম অঘটন তো কখনো ঘটেনি। মা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তুমি। বিজু এই রাজ্যের মহারাজ, সেটা ভুলে যেও না। হ্যাঁ, যখন আশেপাশের রাজ্যের রাজা জানতে পারবে তাদের কোষাগার লুণ্ঠন করেছে যে সে এই রাজ্য থেকেই গিয়েছিল, তখন যুদ্ধ ঘোষণা করতে ওরা দেরি করবেন না, এটা মনে রেখো। শরৎপুরের রাজপ্রাসাদে তখন রাত নেমেছে। একে একে মহলের সব আলো নিভে আসছে, সৈন্যরাও ঘুমে ঢুলছে। তখনও কিন্তু সুকণ্ঠের চোখ সতর্ক দৃষ্টিতে জেগে রয়েছে আর প্রাসাদের বাইরে ঘোরাফেরা করছে। হঠাৎই একটি লোককে রাজপ্রাসাদের সামনে এগিয়ে আসতে দেখি সুকণ্ঠ তাকে পিছন দিয়ে সে জাপটে ধরতেই সে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, ছাড়ো আমায়, ছাড়ো ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো, বাঁচাও বাঁচাও। ছাড়বো তো তখন যখন তোমার পরিচয় আমি জানতে পারবো। অনেক দিন ধরে তককে তককে ছিলাম, আজ তোমায় বাগে পেয়েছি। এবার বলো তো কে কে তুমি, বলো। আমি 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 ও, গুপ্তচর তুমি, তাই তো? অনেক দিন ধরে তোমাকে আমি এই রাজ্যের জঙ্গলে, পথে, হাটে, রাজপ্রাসাদের বাইরে দেখেছি। জানতাম যে আজকে তোমাকে ঠিক বাগে পাবো। আমি গুপ্তচর নই, ভুল বুঝছেন আপনি। আমায় ছেড়ে দিন। এই দেখো, ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। তোমার বিচার এবার রাজসভায় হবে। আর মনে রেখো, এই রাজ্যের একটাই দণ্ড, সেটা হলো মৃত্যুদণ্ড। চলো। সুকণ্ঠ তার অপরাধীকে নিয়ে রাজপ্রাসাদে যাওয়ার আগেই দেখে মহারাজ বিজু রাজপথে দাঁড়িয়ে। তার মুখ দেখিয়ে বোঝা যায় তিনি সবটা শুনেছেন। তিনি গম্ভীর হয়ে বললেন, আমি আগে থেকেই সব শুনেছি, আর শেষবার তোমায় জিজ্ঞেস করছি, তুমি কে আর কি তোমার পরিচয়? মহারাজ, আপনাকেই অধমের সহস্র প্রণাম। মহারাজ, আমি অনন্ত। এই মহাশয়ের আমায় বুঝতে ভুল হয়েছে। ও তাই নাকি? তা ঠিকটা কি সেটা তুমিই বলে দাও। দেখো অনন্ত, এই মাঝরাতে গুরুতর কিছু হয়েছে বুঝেই আমি এখানে এসেছি। আমি অন্তিমবার তোমায় নিজের পরিচয় দিতে বলছি। মহারাজ, নিজের পরিচয় উন্মোচন করার স্বাধীনতা আমার ছিল না, কিন্তু বাধ্য হয়ে জানাতে হচ্ছে। আমি সুবর্ণনগরের মহারাজ প্রতাপ সিংহের দূত। তার আদেশেই আমি এখানে এসেছি। তুমি সুবর্ণনগরের দূত? তাহলে এভাবে গা ঢাকা দিয়ে সারা রাজ্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলে কেন? না, এভাবে নয়। সুকণ্ঠ, এখনই রাজসভায় নিয়ে এসো একে। যথা আজ্ঞা মহারাজ। দূত নিজের বক্তব্য রাজসভায় পেশ করে, এভাবে রাস্তাঘাটে ঘুরে নজর রাখে না। সত্যি করে বলো তো তুমি কে? মহারাজ, আমাদের মহারাজের এটাই আদেশ ছিল। মহারাজ প্রতাপ সিংহ আপনার রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়। যুদ্ধ? কি বলছো তুমি? কিন্তু কেন? সুবর্ণনগরের বিরুদ্ধে তো আমরা কিছুই করিনি। মহারাজ প্রতাপ সিংহ আমায় আদেশ দিয়েছিলেন আমি যেন আপনাদের রাজ্য ঘুরে পর্যবেক্ষণ করে তাকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিই। কিন্তু কিন্তু কি? কি? আপনাদের রাজ্যে এসে যেটুকু দেখেছি আর বুঝেছি, মহারাজ প্রতাপ সিংহ এই যুদ্ধ ঘোষণা করলে সবচেয়ে বড় ভুল করবেন, আর আমি তাকে সেটা বলেই সচেতন করতাম। উত্তম,
অতি উত্তম। বলে দিও তোমাদের মহারাজকে, শরৎপুরের মুখোমুখি হলে তার রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হবে। মহারাজ আমি জানি, তাই আপনার কাছে একটা নিবেদন করতে চাই। আমি চাই আমি এই রাজ্যের সব স্থানে স্বতন্ত্রভাবে পর্যবেক্ষণ করে মহারাজকে তার ভুল সিদ্ধান্ত সম্পর্কে জানাই। তা বেশ তো। দেখো, আমিও যুদ্ধ চাই না প্রাণহানি। আর তাই আমি সকলের সামনে বলছি, আমার অনুমতি রইল অনন্ত রাজ্যের যেখানে খুশি যেতে পারে। এরপর থেকেই বিষ্টু ওরফে অনন্ত নিজের ছদ্মবেশেই রাজ্যের মধ্যে যেখানে সেখানে বিনা বাধায় ঘুরে বেড়াতে লাগলো। এতটাই নিপুণ তার ছদ্মবেশ ও আচরণ ছিল যে কেউ তার আসল পরিচয় বুঝতে পারল না। সুকণ্ঠের কিন্তু মনে শান্তি নাই, কি যেন খটকা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। একদিন সে কেষ্টকে বলল, দেখো, আজ বহু দিন হয়ে গেল, কিন্তু বিষ্টুর তো কোনো হদিশ পাওয়া গেল না। দাদা, বিষ্টু অতি ধূর্ত আর শয়তান স্বভাবের। ওর কুটিল বুদ্ধির দৌড় আপনার জানা নেই। তার মানে কি ও আমাদের সকলের চেয়ে বুদ্ধিতে এগিয়ে আছে? আজকে বেশ কিছুদিন হলো আশেপাশের রাজ্য থেকেও কোনো চুরি বা লুণ্ঠনের খবরও আসছে না। দেখুন কোথায় গিয়ে গা ঢাকা দিয়ে আছে শয়তানটা, ঠিক যেন নেকড়ের মতো, সুযোগ পেলেই শিকারে থাবা বসাবে। কি 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 বললে তুমি কেষ্ট? ছদ্মবেশে? হ্যাঁ দাদা, হ্যাঁ, ওই শয়তানটা ছদ্মবেশ ধারণে খুব পটু। এমন রূপ ধারণ করবে যে ওর বাবা মাও চিনতে পারবে না। অনেক তো হলো ঘোরাফেরা, এবার হবে আসল সারা। আমার শেষ কাজের সাথী তুই হবি। আগেরবার সর্বনাশ হতে গিয়ে বেঁচেছি। লুট করে ফেরার সময় সৈন্যরা তীরের ফলায় আগুন ধরিয়ে এমনভাবে ছুটতে শুরু করলো, আর একটু হলেই মাদুরটা জ্বলে যেত। এবার আর সে ভুল হবে না। এই ঘোড়ার পিঠে থাকবে মাদুরটা। রাজ্যের কোষাগারে সমস্ত অলিগলি দেখে নিয়েছি। লুট করেই সোজা ঘোড়ায় চড়ে বসবো। রাজ্য থেকে কিছু দূর গিয়ে তারপর মাদুরের ব্যবহার হবে। ব্যাস, কেল্লা ফতে। পরিকল্পনা মতোই রাত গভীর হতেই বিষ্টু চুপিসারে নিজের কক্ষ থেকে বেরিয়ে রাজকোষের দিকে এগোতে থাকলো। অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর চারিদিক নিঝুম। এতদিনে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আহা, এই সোনার গন্ধ, উফ, সত্যি সত্যি এই রাজ্য কুবেরের খাজনা। এইসব আমার, এইসব নিয়ে আমি বহু দূর পালিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাব। কেউ আমার সন্ধান পাবে না। তা পালিয়ে কোথায় যাবে বিষ্টু? তা বিষ্টু বলবো নাকি দূত অনন্ত? সুকণ্ঠের কথায় থমকে যায় বিষ্টু। এ তো তার কল্পনায় ছিল না, কিন্তু নিমেষেই নিজেকে সামলে নেয়। সুকণ্ঠের কিছু বুঝে ওঠার আগেই তাকে ধাক্কা দিয়ে ফেলে সোনা মণি মানিক ভর্তি থলেগুলো তুলে নিয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে সোজা ঘোড়ায় গিয়ে ওঠে।
খতম বিষ্টু, তোমার খেল খতম। কি বলেছিলে যে তোমায় আমি কোনোদিনও খুঁজে পাবো না, না? এবার তুমি বুঝবে বিশ্বাসঘাতকতার শাস্তি কি হয়। কোনোদিনও না, কোনোদিনও না, আমায় ধরতে তোমরা কোনোদিনও পারবে না। আমি অত কাঁচা কাজ করি না, এই দেখো। শুধু তুমি একা চালাক নাও বিষ্টু। সৈন্যদল আক্রমণ! মাদুর, মাদুর, আমার জাদুই মাদুর। উন্মাদ, উন্মাদ, পাগল, কি করলে এটা? আমার সারা জীবনের সাধনা। না 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 না, কি করলে এটা, কি করলে? আমার মাদুর, আমার মাদুর, আমার মাদুর। যেই জিনিস দিয়ে শুধুমাত্র মানুষের অকল্যাণ হয় সেটা আশীর্বাদ নয় বিষ্টু, সেটা আশীর্বাদ নয়, সেটা অভিশাপ, অভিশাপ মাত্র। আর ওই জিনিসের না থাকাই ভালো। মাদুর, আমার জাদুই মাদুর। উন্মাদ, উন্মাদ, পাগল, কি করলে এটা? আমার সারা জীবনের সাধনা। না 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 না, কি করলে এটা? আমার মাদুর, আমার মাদুর। সুকণ্ঠ, তুমি পেরেছো। কেউ যেটা পারেনি তুমি পেরেছো। ধন্য তুমি, ধন্য তোমার বুদ্ধি। কিন্তু কি করে তুমি বুঝলে যে অনন্তই বিষ্টু? মহারাজ, অনন্তর ওপর সন্দেহ আমার প্রথম দিন থেকেই ছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না। তা হঠাৎ সেদিন কেষ্টর মুখ থেকে বিষ্টুর ছদ্মবেশ ধারণের পারদর্শিতার কথা শুনেই আমি ঠিক বুঝে গিয়েছিলাম। কি বলে যে তোমায় অভিবাদন জানাবো সুকণ্ঠ আমি জানি না। তুমি এই রাজ্যের সম্পদ। তোমার জন্যে আজ শুধু এই রাজ্য নয়, সব রাজ্য বিপদমুক্ত হলো। আজ থেকে আমি তোমায় আমার প্রধান উপদেষ্টা নিযুক্ত করলাম। সুকণ্ঠ, দাঁড়াও, তোমায় কিছু বলার আছে। বলুন মহারানী। তা আপনি কেন আবার এলেন? আমাকে ডাক দিলেই পারতেন, আমি চলে যেতাম। না সুকণ্ঠ, তুমি এই রাজ্যের জন্য, আমাদের জন্য যা করেছো তার জন্য যতটা বলা যায় ততই কম। তোমার জন্য মহারাজের সম্মান রক্ষা হয়েছে। আমি ধন্য মহারানী, রাজ্যের সেবায় যোগদান রাখতে পেরে। ধন্যবাদ দিয়ে আমাকে আর ছোট করবেন না। না সুকণ্ঠ, মহলের অনেকেই মহারাজের উপর আঙুল তুলেছিল, কিন্তু তোমার জন্য সেই সব অভিযোগ থেকে আজকে সে মুক্তি পেয়েছে। তুমি সত্যিই বীর আর রাজ্যের সম্পদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহারানী, আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মুক্তমালা হেসে অন্তর্মহলে চলে যায়, কিন্তু সুকণ্ঠের মনে রয়ে যায় এক অনির্বচনীয় স্নিগ্ধতার রেশ, যার কারণ সে নিজেও বুঝে উঠতে পারে না।